আসসালামু আলাইকুম। উচ্চশিক্ষা বিষয়ক আমার ইউটিউব চ্যানেল রোড টু অ্যাব্রোডে আপনাদের সকলকে স্বাগত। আমার কাছে হঠাৎ করে একটা ব্যাপার মনে হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে আসলে লিখে বোঝানোর চেয়ে একটি ভিডিও করে বোঝানো অনেক বেশি সহজ। সেই চিন্তা থেকেই আসলে এই চ্যানেলটা খোলা। সো চ্যানেলটা খোলার পর থেকে আমি আসলে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে প্রথম ভিডিওটা কী নিয়ে বানাবো। সো বিগত কয়েকদিন থেকে ইনবক্সে অনেকের মেসেজ পেয়েছি, আবার গ্রুপের পোস্টের কমেন্টে অনেককে দেখছি যে তারা আসলে ফিনল্যান্ডের স্পন্সরশিপের ব্যাপারটা নিয়ে অনেকটাই চিন্তিত। এরপরে অ্যাকচুয়ালি ডিসাইড করলাম যে তাহলে আমার উচিত প্রথম ভিডিওটা আসলে স্পন্সরশিপ নিয়ে বানানোই, কারণ অন্যান্য ভিডিও আসলে পরে বানানো যাবে, তাই এই ভিডিওটা বানানো। সো ফিনল্যান্ডের ক্ষেত্রে আসলে স্পন্সরশিপের ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে যে রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশান যেগুলো রিজেক্ট হয় ফিনল্যান্ডের ক্ষেত্রে, এক্ষেত্রে আসলে স্পন্সরশিপের ব্যাপারটা মেইন একটা রিজন, যেখানে সোর্স অফ ইনকাম বা আদার্স ডকুমেন্টস অ্যাকচুয়ালি ঠিকঠাক প্রোভাইড করতে না পারা, এটা হচ্ছে যে মেইন একটা রিজন। সো এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি চেষ্টা করেছি যত ক্লিয়ারলি পারি এই ব্যাপারটাকে আপনাদের সামনে তুলে ধরতে, যেন পরবর্তীতে আপনাদের এই স্পন্সরশিপ নিয়ে কোনো ঝামেলা না হয়। সো স্পন্সরের ব্যাপারটা যখন আসে তখন প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে আমাকে কে স্পন্সর করতে পারবে, আমার বাবা মা নাকি অন্য কেউ? এটার উত্তর হচ্ছে যে যে কেউই আপনাকে স্পন্সর করতে পারবে। হতে পারে সে আপনার বাবা মা, ভাই বোন, অথবা আপনার দূর সম্পর্কের কোনো আত্মীয়। এর পরবর্তী যে কোশ্চেনটা হচ্ছে সেটা হলো যে বাবা মা ছাড়া বা ফার্স্ট ব্লাড ছাড়া বা ভাই বোন এরা ছাড়া অন্য কেউ যদি স্পন্সর করে, সেক্ষেত্রে আসলে আমার ভিসাটা রিজেক্ট হওয়ার পসিবিলিটি কেমন, বা রিজেক্ট হবে কি না? এটার উত্তর হচ্ছে যে না, যে কেউই আপনাকে স্পন্সর করতে পারবে, এবং সেক্ষেত্রে আসলে ভিসা রিজেক্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই, যদি না আপনি ভুলভাল কোনো ইনফরমেশন দিয়ে থাকেন, অর্থাৎ আপনার ডকুমেন্টস যদি ঠিক থাকে, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই। এর পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে ব্যাংকে আমাকে কত টাকা দেখাইতে হবে। এটা আসলে আপনাকে ৬,৭২০ ইউরো এর সমপরিমাণ টাকা আপনার ব্যাংকে দেখানো লাগবে, যেটা অ্যাকচুয়ালি আপনার স্পন্সর আপনাকে দিবে। তবে ফিনল্যান্ডে একটা স্কলারশিপ আছে যেটা ফিনল্যান্ড স্কলারশিপ নামে পরিচিত, যেখানে স্টুডেন্টদেরকে ৫,০০০ ইউরো পার ইয়ার দেওয়া হয় লিভিং অ্যালোয়েন্স হিসেবে। সো কেউ যদি এই স্কলারশিপটা পেয়ে থাকে, তাহলে ওই যে ৬,৭২০ ইউরো থেকে এই ৫,০০০ ইউরোটা মাইনাস করলে যে অ্যামাউন্টটা থাকে, সেই অ্যামাউন্টের সমপরিমাণ টাকা আপনার ব্যাংকে দেখানো লাগবে, অর্থাৎ ১,৮০,০০০ বা ১,৯০,০০০-এর মতো বর্তমান ইউরোর রেট অনুযায়ী। সো আমি ধরে নিচ্ছি এখানে আসলে আমরা বা আপনারা এই ফিনল্যান্ড স্কলারশিপটা পাচ্ছি না, সেক্ষেত্রে আপনাকে ৬,৭২০ ইউরো এর সমপরিমাণ টাকা আপনার ব্যাংকে দেখানো লাগবে। এরপরে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে এই যে টাকাটা আমাকে ব্যাংকে দেখানো লাগতেছে, বা স্পন্সর তিনি আমাকে যে টাকাটা দিবেন, এটা কি আমাকে অনলাইন ব্যাংক ট্রানজ্যাকশন করতে হবে নাকি ক্যাশ ডিপোজিট করতে হবে? এটার উত্তর হচ্ছে আপনি চাইলে অনলাইন ট্রানজ্যাকশনও করতে পারেন, ক্যাশ ডিপোজিটও করতে পারেন। দ্য চয়েস ইজ ইয়োর্স। সো ইট উইল নট অ্যাফেক্ট ইউর আরপি অ্যাপ্লিকেশন। এখন আসি যে স্পন্সরের জন্য অ্যাকচুয়ালি কী ডকুমেন্টস লাগবে। সো এটা আসলে ডিপেন্ড করতেছে কে আপনাকে স্পন্সর করতেছে আর তিনি অ্যাকচুয়ালি কী করতেছেন। যিনি আপনাকে স্পন্সর করতেছেন তিনি আসলে বিভিন্নভাবে এই টাকাটা ম্যানেজ করতে পারেন। লাইক তিনি হয়তোবা জব হোল্ডার হইতে পারেন, তিনি কোনো বিজনেস করতে পারেন, তিনি কোনো রিটায়ার্ড অফিসার হইতে পারেন, তিনি বিদেশে অবস্থান করতেছেন কিন্তু সেইখান থেকে আপনাকে এই স্পন্সরের টাকাটা দিচ্ছেন, অথবা তিনি তার জমি বিক্রি করে আপনাকে টাকাটা দিবেন, তিনি হয়তো ব্যাংকে কিছু টাকা ডিপোজিট করে রাখছিলেন, যেটাকে আমরা এফডিআর বলি, সেই এফডিআর ভেঙে তিনি আপনাকে টাকাটা দিবেন। এই যে প্রতিটা ক্ষেত্রে যে সোর্সটা থেকে টাকাটা আসছে, এই প্রতিটা ক্ষেত্রেই আসলে আপনাকে আলাদা আলাদা ডকুমেন্টস রেডি করতে হবে ডিপেন্ডিং অন দ্য সোর্স অফ ইনকাম। এছাড়াও আপনি চাইলে আপনি নিজেকেই নিজের স্পন্সর হিসাবে দেখাইতে পারেন। সো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব শুধুমাত্র দুই প্রকার স্পন্সর নিয়ে কথা বলতে। এক নম্বর হচ্ছে জব হোল্ডার অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ বিজনেসম্যান।
কারণ হচ্ছে যে যদি সবগুলো নিয়ে কথা বলতে যাই সেক্ষেত্রে ভিডিওটা আসলে অনেক লেন্দি হয়ে যাবে। এজন্য আমি চাচ্ছি না যে ভিডিওটা খুব বেশি বড় করি। আমি আমার পরবর্তী ভিডিওতে বাকি স্পন্সরগুলো নিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল আসি জব হোল্ডারের ক্ষেত্রে। এক্ষেত্রে আসলে আপনাকে কী কী ডকুমেন্টস রেডি করা লাগবে। প্রথমত জব হোল্ডারের ক্ষেত্রে আপনাকে যে ডকুমেন্টটা রেডি করা লাগবে সেটা হচ্ছে যে জব সার্টিফিকেট। জব সার্টিফিকেটটা হচ্ছে যে উনি যে প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে একটা সার্টিফিকেট নেওয়া, যে হ্যাঁ উনি এখানে এতদিন এই জব করতেছেন, এতদিন ধরে জব করতেছেন, এটা আর কি। এরপরে যেটা হচ্ছে ওনার স্যালারি পে স্লিপ। সো এটা আপনি চাইলে বিগত যে মাসে হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বিগত 2-3 মাসের বা 1 মাসেরটাও দিতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। এরপরে হচ্ছে ওনার স্যালারি সার্টিফিকেট। তারপরে হচ্ছে যে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট। সো অনেকেই থাকে যে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটের সাথে ট্যাক্স রিটার্নটাও জমা দিয়ে থাকেন। সো যদি কেউ ট্যাক্স সার্টিফিকেটটা জমা দেয় সেক্ষেত্রে ট্যাক্স রিটার্ন আসলে আলাদা করে জমা দেওয়া লাগে না। এরপরে যেটা লাগে, উনি যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাকে টাকাটা দিচ্ছেন ওই অ্যাকাউন্টের বিগত 6 মাসের একটা স্টেটমেন্ট। এবং ফাইনালি টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে আসার পরে একটা এফিডেভিট তৈরি করা। এফিডেভিটটা হচ্ছে কি, যে একটা অঙ্গীকারনামা যেখানে আপনার স্পন্সর নিজে স্বেচ্ছায় আপনাকে 6,720 ইউরো ফিনল্যান্ডে পড়াশোনা করতে দিচ্ছে, এটার উপর একটা ডকুমেন্টস রেডি করে এটি আপনি 20 টাকা, 50 টাকা বা 100 টাকার একটা স্ট্যাম্পে প্রিন্ট আউট দিয়ে কোনো একটা অ্যাডভোকেট থেকে নোটারি করিয়ে নিতে পারেন। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটার একটা স্যাম্পল দিয়ে দেবো, আপনারা ওটা দেখে নিজেদেরটা তৈরি করতে পারেন। এটা চলে গেল আপনার জব হোল্ডারের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে সেটা। এরপরে আসি বিজনেসের ক্ষেত্রে। বিজনেসের ক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে যে ট্রেড লাইসেন্স, এরপরে ট্যাক্স সার্টিফিকেট, তার টিন নাম্বার, এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে যে বিন নাম্বার। সো অনেক ক্ষেত্রে আমি যেটা শুনছি সেটা হচ্ছে যে ইয়ারলি টার্নওভার যদি আপনার 30 লাখের কম হয় সেক্ষেত্রে নাকি বিন নাম্বার দিতে চায় না বা বিন নাম্বার দেয় না। সেক্ষেত্রে আপনি যদি কোনো বিজনেসম্যানকে স্পন্সর হিসাবে দেখাইতে চান এবং উনি যদি আপনাকে এই বিন সার্টিফিকেটটা প্রোভাইড করতে না পারে সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি আপনার স্পন্সর চেঞ্জ করেন। আদারওয়াইজ এটা নিয়ে এম্বাসি থেকে অনেক ঝামেলা করতে পারে। আমি কয়েক মাস আগে গ্রুপের একটা কমেন্টে দেখছিলাম যে বেশ কয়েকজন নাকি এই বিন সার্টিফিকেটের জন্য আসলে এই আরপি অ্যাপ্লিকেশনের পর অনেক ঝামেলায় পড়ছে। ইনফ্যাক্ট তাদের অ্যাকচুয়ালি ভিসাটা রিজেক্ট হয়েছে। সো এই যদি কেউ বিজনেসম্যানকে স্পন্সর হিসাবে দেখান সেক্ষেত্রে আপনি এনশিওর করেন যে তিনি আপনাকে বিন সার্টিফিকেটটা দিবেন। এছাড়া বাকি যে ডকুমেন্ট সেটা হচ্ছে জব হোল্ডারের ক্ষেত্রে যেরকম বলছি এই বিজনেসের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি সেম, অর্থাৎ একটা স্পন্সরশিপ এগ্রিমেন্ট রেডি করে সেটা আপনাকে এফিডেভিট করে নিতে হবে। এই ছিল বেসিক্যালি জব হোল্ডার এবং বিজনেসম্যানের ক্ষেত্রে স্পন্সরশিপ ডকুমেন্টস কীভাবে রেডি করবেন। তবে এখানে একটা ব্যাপার বলে রাখি যে বিজনেসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পার্টনারশিপ বিজনেস থাকে, সেক্ষেত্রে এই পার্টনারশিপ বিজনেসের ইনকাম থেকে যদি আপনাকে কেউ স্পন্সর করতে চায় তাহলে আপনাকে একটা অ্যাগ্রিমেন্ট রেডি করতে হবে। অ্যাগ্রিমেন্টটা হচ্ছে কি, যে ওই যে পার্টনারশিপ বিজনেসে যে কয়জন আছে তারা সকলেই আসলে রাজি হয়েছে আপনাকে টাকাটা স্পন্সর করতে। আদারওয়াইজ আপনি যখন এই অ্যাগ্রিমেন্ট ছাড়াই আরপি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তখন হয়তো বা পরবর্তীতে আপনার কাছে সাপ্লিমেন্টারি চাইতে পারে এটার জন্য। এই ছিল আসলে জব হোল্ডার এবং বিজনেসম্যানের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আমার বানানো ভিডিওটা। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমি আমার আগামী ভিডিওতে বাকি স্পন্সর নিয়ে আলোচনা করব।